আজকে রাতে সারা দেশে তাণ্ডব চালালো আওয়ামী লীগ। গণপিটুনি খেয়ে ক্ষমতা ছাড়লেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ। মহাবিপদে পড়লেন ডক্টর ইউনূস। হঠাৎ করে একই ঘোষণা দিলেন সমন্বয়করা। বিস্তারিত দেখতে থাকুন। পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। সবাই মোটামুটি এটা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন, কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন, সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল। আর কিংস পার্টি বলেন, যেটাই বলেন, সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা, সারা বাংলাদেশে নিজেদের প্রচারণা ঠিক রাখা, এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে। এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবং সে সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে পুরো বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন, মানে ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ কি এটা বুঝতে পারছে যে এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। হঠাৎ করেই কেন পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম? তবে কি ভেঙে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? দায়িত্ব নিতে চলেছে সেনাবাহিনী? আর শেখ হাসিনার জন্যই বা কি বার্তা রয়েছে? বা তবে কি কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা নিয়ে যাচ্ছে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই। যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি একটু লম্বা হবে, তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো ভিডিওটি সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাবেন। চলুন আমরা আর বেশি কথা বলছি না, ভিডিওটির মাধ্যমে ধারাবাহিকভাবে আরেকটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। সবাই মোটামুটি এটা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এখন তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন, তিনি একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন। আকার ইঙ্গিতে তিনি সেটি বলেছেন এবং বলেছেন যে তিনি তার পদে থেকে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না, তিনি পদত্যাগ করে যোগ দেবেন। সেটা কবে? অনেকে বলছেন যে এই যে সপ্তাহটা আসছে এটাই হচ্ছে উনি পদত্যাগ করবেন। মোটামুটি সব প্রস্তুতি তিনি নিচ্ছেন এমনটাই ধারণা। কেননা এখন যে সংলাপ শুরু হয়েছে সেখানে বিএনপি বিশেষ করে তাদের একটা মূল বিষয় হচ্ছে যে সরকারের থেকে কয়েকজন তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে, তৎপরতা চালাচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের উত্তর হিসেবে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করবেন। তারপরে বলা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে আসিফ এবং মাহফুজ আলম আরো যে দুইজন আছেন তারাও হয়তো পর্যায়ক্রমে পদত্যাগ করবেন। তারপরেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে যে তারা তো আসলে ক্ষমতায় থেকেই দল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, এই বিতর্ক তো আছেই। তারপর জ্যাক নাহিদ ইসলাম মোটামুটি বলছেন যে বেসরকারি একটা টেলিভিশনে সম্ভবত 71 টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে দল গঠনের প্রক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের মধ্যেই তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরাও পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তার মানে শুধু তিনি না, তিনি সহ বাকি দুইজন তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ভালো, এটা তাদের একটা ডেডিকেশন হবে যে তারা ক্ষমতার লোভ করেন না, সুতরাং এটাও একটা প্রমাণ। আর নতুন একটা চ্যালেঞ্জ যে ছাত্রদের নিয়ে একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা, তারাই আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এটা সত্য। পেছনে জামাত থাকুক, বিএনপি থাকুক, যাই থাকুক না কেন, মূল লিডার হিসেবে বা একেবারে ঘোষণা দিয়েছে একেবারে প্রতিষ্ঠিত হিসাবে, একেবারে সম্মুখ সারিতে তারাই ছিলেন। পেছনে হয়তো অনেক রাজনৈতিক শক্তি ছিল, সেখানে হয়তো বিএনপির সংখ্যাটা বেশি ছিল, জামাতের সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এই আন্দোলনের পতন আন্দোলনের সূচনা ছাত্ররা করেছে এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম,
হাসনাত আব্দুল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হলো ইতিহাসের অংশ। তারা ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা হলো বাস্তবতা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে দানা বাঁধা আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা গঠন করে জাতীয় নাগরিক কমিটি। তাদের উদ্যোগেই গঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল, আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি ফেব্রুয়ারি মাসে। তবে ছাত্ররা যখন নাকি আন্দোলন করেছিল তখন তাদের এই গ্রহণযোগ্যতা ছিল, তাদের যে ভাবমূর্তি ছিল, সময়ের ব্যবধানে 6 মাসের ব্যবধানে কিছুটা সেখানে টান পড়েছে বা ভাটা পড়েছে। বলবো না যে পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন নতুন রাজনৈতিক দল গঠন করে তারা যদি আবার সেই যুগোপযোগী রাজনীতি করতে পারে, সেখানে যদি উগ্রতা না থাকে, তারা বলছে যে এটা মধ্যপন্থার একটা দল হবে। কিন্তু তাদের যদি কার্যক্রমে উগ্রতা দেখা যায়, ভাঙচুর, জ্বালাও পোড়াও বা কোনো আওয়ামী লীগের বিরোধিতা ঠিক আছে, কিন্তু এমন অগণতান্ত্রিক আচরণটা যদি তাদের ভিতরে প্রতিফলিত হয়, উগ্রতা, তাহলে কিন্তু তাদের অবস্থানটা ক্ষুণ্ণ হবে। বিশেষ করে 32 নম্বরের ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণ তারা ধাক্কা খেয়েছে। আর একটি দুর্ঘটনা তো গাজীপুরে ঘটেছে, এটা বাস্তবতা। বিভিন্ন জায়গায় এই ছাত্র শক্তির অংশরা যেভাবে ইউএনওকে বাধাগ্রস্ত করছে, হাসপাতাল, তারপরে বিচারালয়, পুলিশ, এগুলো কিন্তু ধাক্কা খেয়েছে। গত 6 মাসে আরো ভালো ভাবমূর্তি গড়ার চেয়ে সেই ভাবমূর্তিতে বেশ কিছু আচরণ লেগেছে। এখন রাজনৈতিক দল গঠনের পর নিশ্চয়ই তাদের কাছে অন্য রাজনীতির থেকেও তাদের একটা আলাদা ভাবে দেখবে, এবং তারা সরকার প্রশাসনের কোনো সমর্থন এবং সহযোগিতা ছাড়াই অন্য রাজনৈতিক দল যেভাবে কাজ করে সেইভাবে যদি তারা কাজ করে, নিশ্চয়ই জনগণ সেটাকেই সমর্থন করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন, ফাঁস করান উনি, এগুলো সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি। কোন একজন কর্মী তাকে ফোন করেছেন, আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব। তিনি যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং এটা গোপালগঞ্জের। আমি মনে করি, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জে সবচেয়ে কঠোর অভিযানটা চলা দরকার। এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে, একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা। স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না, আওয়ামী গোপালগঞ্জ। আইনের সিস্টেম মেনে, আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে। বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন, যৌথ বাহিনী অভিযান চলছে, তারা বাসায় থাকতে পারছেন না। বাসায় থাকতে বছরের পর বছর 1.5 দশক বহু মানুষকে দেননি আপনারা। এখন অপরাধ করেছেন, জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের অফিস থেকে 6 জনকে ধরা হয়েছে, সেটা জানালেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা তখন স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে, পুলিশের কথা, বিএনপি বসিয়েছে, এবং যারা সুদখোরি ইউনূসের কথা শুনে এগুলো করছে তাদের মহা ঝামেলা আছে। পরে সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন। আশার কথা কি বলছেন সেটা পরে আসছি। তো দেখে নেবেন সবাইকে। এর আগের বার তিনি এসে এগুলো করেননি, উনি দেশের উন্নয়ন করেছেন। 8-9 ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেননি। এবার উনি শিক্ষা দেবেন, দেখে নেবেন। সবার নাম তালিকা করে রাখতে বলছেন এবং তালিকা করার সময় বলছেন, এই কথাটা তিনি অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কি, অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে, তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা, এটা সেটা। উনি এবার এগুলো আর কিছু দেখবেন না। আগের বার উনি এটা দেখে ভুল করেছেন, টোনটা এরকম।
এবার উনি শুধরেছেন গদি হারিয়ে, সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না। তার ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে চায় তাদেরকে তিনি দেখে নেবেন। একটা পর্যায়ে এসে তিনি বলছেন, এই সরকার আর কতদিন আছে, 1 মাস থেকে কিনা দেখো। এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন 2 বার। এই সরকার আর 1 মাসও টিকবে না। মানে গতকাল বা গত 2 দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম, মানে আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল, যে জায়গা ছিল, রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় গিয়ে, আমেরিকায় যারা আছেন তারা মোদির নামে স্লোগান দিয়েছেন, তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, এতটা নিচে তারা নেমেছেন। কিন্তু সেই আওয়ামী লীগ, মানে যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সকল দেশপ্রেম দেখাতেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে, সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদিকে ওয়েলকাম করে, মোদিকে সাপোর্ট করে তারা স্লোগান দেয়, এত কিছু করে। তো তারপরও পরিস্থিতি কি হয়েছে আমরা জানি। কিন্তু তিনি 1 মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন, সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দ্যাটস ফানি। তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল, সেটা হলো তিনি এতদিন, মানে বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে। কখনো কখনো কেউ সত্যি সত্যি একত্র হয়েছে, সেখানে তিনি তার বক্তৃতা করেছেন, সেটা শোনানো হয়েছে। কখনো কখনো ওয়েবিনারে হয়েছে, 2-3 জনের কনভারসেশনে হয়েছে, কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে। কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন তিনি, এবার আবার ফোন কল ফাঁস করালেন। তার মানে এই বক্তৃতাবাজি বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল, এবং সর্বশেষ তিনি যেটা করেছেন 5 ফেব্রুয়ারি, তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা শেখ হাসিনা কেয়ার করেন আমি মনে করি না, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে, সেই প্রতিবাদ কাজ করেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা, এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কিনা সেটা আমরা ফলো করবো, এবং সেটা যদি বেরিয়ে আসে সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে। আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেয়া থেকে দূরে থাকতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার, চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি। আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে, এবং জনগণ তাদের পেছনে আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায়, সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয়, সবচেয়ে ভালো হয়। আমরা আছি আমাদের সরকারের পেছনে। সরকার ধাপে ধাপে এই সব কিছু অর্জন করতে পারবে বলে আমরা মনে করি। শেখ হাসিনা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে, সরকারকে হুমকি দিচ্ছে, সরকারকে তাচ্ছিল্য করছে, এগুলো আমরা দেখতে প্রস্তুত নই। আবার একটা পাল্টা ব্যাপার আছে, দেখতে ভালোও লাগে। ওই যে বলেছিলাম, এগুলো প্রত্যেকটা অসহায়ত্ব, অক্ষমতা। নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে হবে। তাই 1 মাস থেকে কিনা দেখো এই ধরনের কথাবার্তাও তাকে আসলে বলতে হচ্ছে। হোয়াট আ পিটি। মজার বিষয় হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন তারা অনেকে মনে করতেন যে পোলাপাইনকে আসলে রাজনীতি বোঝে, কিন্তু আজকে আপনি দেখেন পোলাপাইন কতটুকু রাজনীতি বোঝে। আর না বুঝলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকনিক্যালি মিশে যাওয়া, সেইখান থেকে 10 দফা 9 দফা থেকে 1 দফা, এই খেলাটা এত সোজা ছিল না। আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন, সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল। আর কিংস পার্টি বলেন, যেটাই বলেন, সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা, সারা বাংলাদেশে নিজেদের প্রচার প্রচারণা ঠিক রাখা, এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে। এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আমরা যতটুকু জানি যে 3টা নাম মোটামুটি ফিক্সড এবং প্রতীকও ফিক্সড। খুব শীঘ্রই সম্ভবত 20 বা 22 আমরা এটা দেখতে পাবো যে তাদের মার্কাটা কি আসতে যাচ্ছে। তবে নাহিদকে নিয়ে যে আলোচনা ছিল, সে আলোচনার মধ্যে নতুন করে একটা চমক দিয়েছেন। আমরা যতটুকু শুনছিলাম, ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণার 4 থেকে 6 মাস পরে, হচ্ছে মিনিমাম 4 মাস, আমরা যতদূর শুনেছিলাম যে জুন জুলাইয়ে
যে উপদেষ্টা পদ আছে সেখান থেকে পদত্যাগ করবে নাহিদ, দেন দলটার প্রধানের দায়িত্ব নেবেন। সবাই এরকমই ভাবছিল, এবার নাহিদও অনেকটা বিষয়টা লুকোচুরিতে রাখছিল, কিন্তু আজকে গুঞ্জন উঠছে সরাসরি যে এই মাসেই ছাত্রদের নতুন আপকামিং রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম অ্যাজ এ পলিটিশিয়ান। তখন আর ছাত্র জনতার নেতা থাকবে না, তখন হয়ে যাবে রাজনৈতিক দলের নেতা। আপনি যখন কোনো রাজনৈতিক দল করছেন তখন ছাত্র জনতার দল বলতে আর কোনো শব্দ থাকবে না, মানে নেতা থাকবে না, এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আসতে যাচ্ছেন। আর ইতিমধ্যে নতুন দল প্রায় গঠনের শেষ পর্যায়ে, ছাত্রদের মধ্য থেকে নানান বিশ্লেষণ সবকিছু চলছে, দেশব্যাপী তাদের আলাপ আলোচনা কার্যক্রম সবই চলছে। তো নাহিদের বক্তব্য হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করছি, আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি, যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের থেকে কাজ করা, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি, মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব। দলটি এ মাসে মাঠে নামবে উল্লেখ করে তিনি বলছেন, আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে। তো আমাদের গণমাধ্যমগুলো আপনার যে হেডিংস করেছে তাদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ। আর আসিফ এবং মাহফুজ তারা মোটামুটি থাকবে। কেন থাকবে? দলটার প্রধান দায়িত্বে থাকতে যাচ্ছে নাহিদ। এখন একটা টিম মাঠে আসলো, এটা লিডারকে মানুষ চিনে না, তো সেই ক্ষেত্রে দলটার গ্রহণযোগ্যতা কোথাও না কোথাও একটা ইস্যু হবে। প্লাস তাদের দুইজন যদি সরকারে থাকে, সরকার থেকেও এই দলটার একটা সুযোগ সুবিধা তৈরি হবে, এটা বাস্তব। কারণ ডক্টর ইউনূস নিজে ছাত্রদেরকে দলটা তৈরি করার জন্য ডাক দিয়েছে। পোলাবেন বলছে আমরা সিট টিট পাবো না, কারেক্ট, তোমরা নামো, মানুষ তোমাদেরকে চায়। আবার জামাত সম্পর্কে আজকে দেখছেন যে উপদেষ্টা নাহিদের কি বক্তব্য, ছাত্রদের বক্তব্য আস্তে 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 চেঞ্জ হচ্ছে বিকজ অফ ক্ষমতা। ছাত্ররা মনে করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে বদলাইতে পারবে। এই গতানুগতিক দ্বারা পুরানা রাজনৈতিক দল আর ইসলামপন্থী রাজনীতি এগুলো বাংলাদেশের মানুষ চায় না, নাহিদ মনে করে, সেজন্য তারা মনে করছে তাদের দলটারই মানুষ খাবে। অপেক্ষা করুন, অনেক সারপ্রাইজ হয়তো আমরা দেখতে পারবো নির্বাচনের আগে। ভালো থাকবেন। ইউএন সরকার এবং সে সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশীজন হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরাও বলেছি যে এটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের 53 বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারবো। এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা, সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে, স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে জনগণও সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন। তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ। আর আমরা যে বিষয়গুলো বলেছি, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে, এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্যকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্মদিবসগুলো পর্যন্ত চালিয়ে যায়, সেই বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি। এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি, সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি। কারণ ৭২ যে সংবিধান রয়েছে, এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা, জনগণের যে ঐক্যের জায়গাটা, সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে। এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের 2000 ভাইকে শহীদ করা হয়েছে, 50,000 মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত 53 বছরে। এবং আপনারা দেখেছেন 75-এর আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন, গুম, নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল, তারই শেষ পর্যায়ে ভিক্টিমাইজেশন গত 15 বছর হয়েছে। আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি। আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায়, সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা বলেছি
গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্ত করেছি এবং নতুন কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কফিনে পেরেক মারার জন্য আমরা একটি নতুন ভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন উনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া সেই লড়াইটা ওনারা আজকে থেকে শুরু করবেন। তো এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ আপনাদেরকে ব্রিফ করবেন। স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে পুরো বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন, মানে ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ কি এটা বুঝতে পারছে যে এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বুঝতে পারছে, কিন্তু ক্রিমিনাল সব সময় একটা অজুহাত খুঁজে বিভিন্ন তার লাস্ট রিসোর্ট পর্যন্ত সে চেষ্টা করে যায় যে কিভাবে সে ক্ষতি করে যেতে পারে, এরকম একটা অ্যাটিটিউড এদের আছে। তবে মানুষ বাধ্য না হয়ে মানুষ কখনো কোনো ভালো কাজ করে না, তো তাদেরকে বাধ্য করা হচ্ছে। এখন একটা জিনিস যারা এই পৃথিবীর অর্ডার, পৃথিবী কিভাবে চলে, মানুষ এই বিশ্বের মানুষের যে জীবন জীবিকা, তাদের যে অনুশাসন সেটা এবং ইন্টারন্যাশনাল একটা অর্ডারের মধ্য দিয়ে এটা চলে, সে কথাটা এরা ভুলে যায়। অবশ্য যাদের কোনো বিবেক নিয়ে যারা কাজ করে না, সব সময় আপনার একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে তাদের ইউনুস তো নিজেই প্রমাণ দিয়েছে, তার নোবেল প্রাইজটাও তার ওই রকম ম্যানেজ করা। তো এদের কাছ থেকে তো খুব ভালো কিছু আশা করা যায় না। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ তো এখন পাকিস্তানের মদতে চলছে, তো তাহলে পাকিস্তান কি করবে? কারণ ইতিমধ্যেই তো ডোনাল্ড ট্রাম্প তিনি তো নরেন্দ্র মোদীর ওপর দায়িত্ব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবী চলে এখন আমেরিকার নেতৃত্বে। ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে তো আর কিছুই থাকে না। উনি মোদির উপরে শুধু বাংলাদেশ নয়, ভারতের উপরে উনি গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে যেভাবে উনি এগিয়ে যাবেন আগামীতে, সেখানে ভারতকে তার সাথে চাইছে। আর মোদি বাংলাদেশের ব্যাপারটা একেবারে তো দেখলাম আমরা, একেবারে ল্যাঙ্গুয়েজটা যে লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার মোদির কাছেই বাংলাদেশের বিষয়টা আমরা ছেড়ে দিই। সে দীর্ঘ অভিজ্ঞতা আছে তার রিজিওনাল সেফটি সিকিউরিটি। তো এই কথার পরে এদের যাদের একটু বিবেক আছে, বুদ্ধি আছে, ইজ্জত আছে, মানে মিনিমাম কাণ্ডজ্ঞান আছে। এই যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই যে নরেন্দ্র মোদী তিনি গিয়ে বসলেন, তার পেছনে চেয়ারে ধরে দাঁড়িয়ে রইলেন ডোনাল্ড ট্রাম্প, এই ছবিটা দেখার পর কত বড় সাহস হয় পাকিস্তানের যে তারা আবার বাংলাদেশকে বলে যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে পাকিস্তান? না, পাকিস্তান আসলে পাকিস্তানও বুঝতে পারেনি। ওরা তো আপনার এটা একটা রগ স্টেট, এটার নেতাগুলো ওই রকমই। নেতাদেরকে আপনি দেখবেন তাদের আর্টিকুলেশন দেখলেই বোঝা যায় যে কেমন। ওদের প্রাইম মিনিস্টার বলতে পারে যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে, তাতে সে যে প্রতিক্রিয়া দিল, তারপরে বাংলাদেশের জাতির পিতা যাকে মানুষ মাথায় করে রাখে, দেবতার মতো পূজা করে,
সেই লোকের অপমানের পরে সে যে ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছে এটা কোনো সভ্য সমাজের ল্যাঙ্গুয়েজ নয়। তো আমেরিকার বক্তব্যটা বোঝার জন্য তাদের একটু সময় দরকার ছিল। তারা ভাবছিল যে টার্কি আছে, ইরান আছে, আর ইরান, তুরস্ক, পাকিস্তানের এই কথাটা আপনাদের আগে মনে আছে, সিয়াটল সেন্টো একটা চুক্তি ছিল সেই ইরানের শাহের সময় থেকে। তো ওরা ওই মাথার ভিতরে ওদের তো ডগম্যাটিক, এদের তো চেঞ্জ আসে। এই পাকিস্তান তো আপনার একটা মৌলবাদী দেশ, একটা জঙ্গি জেহাদিদের দেশে পরিণত হয়েছে। এরা জঙ্গি জেহাদি দেশ হিসেবে একেবারে কুখ্যাতি অর্জন করছে, অথচ তাদের দেশে তো সরকার ছিল, একটার পর একটা সরকার ছিল, তাদের নেতা ছিল। সেই নেতাগুলো কি দিছে? একটা নেতারাই তো দেশকে তৈরি করে। এই যে দেখুন, আপনি যেটা বলছিলেন খানিকক্ষণ আগে, ইউনাইটেড নেশনস এর যে রিপোর্টটা উঠে এসেছিল, সেই রিপোর্টটা তো একজন জামাতের ছাত্র নেতা তিনি তো তার ফেসবুক ওয়ালে পোস্ট করে দিয়েছেন যে তিনি এই রিপোর্টটা তৈরি করেছেন। এই রিপোর্টটা নিয়ে তো সমালোচনা ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে শুরু হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউনাইটেড নেশনস এর এই যে এটাকে তিনি মানেনই না। হ্যাঁ ইন্দিরাজি, আপনি লক্ষ্য করেন যে জাতিসংঘ ও মনে করছে যে ওর জামাতের বোধহয় সুরার কমিটি এরকম হবে, সেখানে ও একটা অনেক লেখাপড়া জানে, ও অনেক ইংরেজি জানে, এইগুলো শো করার জন্য ও আসল কথাটা বলে দিছে। তো এই জন্য ও যেমন, আর অন্যদিকে জাতিসংঘের যারা ওর বক্তব্যটা নিল, এদের সম্পর্কে আর কি বলা যায়? ট্রাম্প তো তাদেরকে জাস্ট করে আউট করে দিয়েছে। একদম, আমরা ট্রাম্পের এই বক্তব্যটাও স্যার আমাদের কাছে আছে, আমরা সেটাও একবার শোনাই। যে মোহাম্মদ ইউনূস তো ইউনাইটেড নেশনসকে বাংলাদেশে ডেকে একটা রিপোর্ট পেশ করে দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশে কি হয়েছে হাসিনার আমলে, কিন্তু উল্টে তিনি এখানে বোকা বনে গিয়েছেন, কারণ তার এই রিপোর্টকে একেবারে গ্রহণযোগ্যতা দেননি ডোনাল্ড ট্রাম্প। শোনাই কি বলেছেন। So I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it, but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations, and again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do, sir, to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job, and they have to really, they're going to end up losing, a lot of countries are going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from that? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, and it shouldn't be, it should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. That's the kind of power it could have. Right now it doesn't have that power. নরেন্দ্র মোদী প্রত্যুত্তরে কি বলেছেন সেটা একবার শোনাই, তারপরে আসছি আলোচনা। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए, भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है, और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान
युद्ध के मैदानों में नहीं निकलता है, वो টেবল पर চর্চা करके ही निकलता है। স্টেবিলিটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পারছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই